শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আরেকটি বাংলা ক্লাস নিয়ে আমি উপস্থিত হলাম। তোমরা কি নিয়মিত ক্লাসগুলো দেখছো? আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখছো এবং তোমরা নিয়মিত বাড়িতে লেখাপড়াও চালিয়ে যাচ্ছ। মনে রাখবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে আমরা কিন্তু জানি না, কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, নিয়মিত পরীক্ষাগুলো হবে, প্রতিষ্ঠান থেকে পরীক্ষাগুলো হবে, তারপরে তোমার পিইসি পরীক্ষাও হবে। সেই কারণে আমাদের প্রস্তুতিটা সবসময়ের জন্য রাখতে হবে। ঠিক আছে বাচ্চারা, চলে এসো তাহলে আজকের পাঠে আমরা চলে যাই। প্রথমে তোমাদের একটি ছবি দেখাচ্ছি, দেখো তো কি করছে এখানে শিক্ষার্থীরা? শপথ গ্রহণ করছে, তাই না? এই শপথের অনেকগুলো সমার্থক শব্দ আছে, বলতে পারো? এরকম দু একটি মনে পড়ে কি? প্রতিজ্ঞা, সংকল্প, তাই না? শপথে। তাহলে আমরা আজকে কোন কবিতাটি পড়ব? আমাদের পাঠের বিষয়বস্তুটা কি বলতে পারবে তোমরা? আমি জানি তোমরা পারবে। আমাদের আজকের পাঠ শিরোনাম সংকল্প। আজকে আমরা পড়ব সংকল্প। এই সংকল্প মানে প্রতিজ্ঞা, শপথ। ঠিক আছে, আজকের পাঠটি থেকে আমরা কি শিখব, কেন পড়ব? আমি তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটি পাঠ আমাদের কোনো না কোনো শিক্ষা দেয় এবং সেই শিক্ষাটি আমরা আমাদের জীবনে কাজে লাগাবো। তাহলে আমরা এই প্রকৃত শিক্ষায় জ্ঞান অর্জন করব, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠব। ঠিক আছে, আজকের পাঠটি থেকে আমরা কি শিখব? কবিতাটি পড়তে শিখব, কবিতাটির অন্তর্নিহিত ভাব বুঝতে পারবো, মানে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন সেটি বুঝতে পারবো। প্রতিজ্ঞা করলে বা কথা দিলে তা রক্ষা করা শিখব, শব্দার্থ প্রশ্নের উত্তর শিখতেও লিখতে পারবো, আর অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর লিখতে শিখব। তুমি তো জানোই যে তোমাদের কবিতার ভিতর থেকে কয়েকটি চরণ দেয়া থাকে, সেই চরণ থেকে তোমাদের প্রশ্ন দেয়া থাকে, সেই প্রশ্ন উত্তরগুলো লিখতে হয়। সেটি আমরা আজকে একটু শিখে ফেলব। প্রথমে আসো আমরা কবিতাটি পড়ে ফেলি। কে লিখেছেন? সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এছাড়া তাকে কী বলা হয়? বিদ্রোহী কবি, কারণ তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী কবিতা লিখেছিলেন এবং সেই বিদ্রোহী কবিতা লেখার জন্য তিনি কিন্তু কারাবাসও করেছিলেন। ঠিক আছে, এই জন্য তাকে বলা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দেখো তো আমরা পড়ে ফেলি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আমাদের জ্ঞানটাকে সীমাবদ্ধ রাখতে চলবে না। আমাদের জ্ঞানটাই যে আমরা পড়ছি, আমরা যদি ধরে নিই যে আমরা লেখাপড়া করছি, এখন আমরা পাঠ্য বই পড়ছি, আমরা পঞ্চম শ্রেণীর পাঠ্য বই পড়ছি, এই শুধু পাঠ্য বই পড়ার মধ্যে আমাদের জ্ঞানটাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের বিশ্বজগৎ সম্পর্কে জানতে হবে। কিভাবে জানতে পারি আমরা? আমরা জানতে পারি প্রত্যেক দিন যদি আমরা খবরের কাগজ পড়ার অভ্যেস করি, তাহলে আমরা বিশ্বজগৎ সম্পর্কে জানতে পারি, পৃথিবীর কোথায় কী ঘটছে সেটা জানতে পারি। প্রতিদিন যদি আমরা টেলিভিশনে রেডিওতে খবর শুনি, তাহলে আমরা বিশ্বজগৎ সম্পর্কে জানতে পারি। আরেকটি জানার মাধ্যম আছে, সেটি হচ্ছে বই পড়া। তোমাদেরকে বই পড়ার অভ্যেস করতে হবে। তোমরা যত পড়বে তত জানবে, বেশি বেশি করে বই পড়বে। পাঠ্য বইয়ের বাহিরেও অনেক ধরনের বই আছে তোমাদের পড়ার উপযোগী, তোমাদের বয়সে পড়ার উপযোগী, সেই বইগুলো তোমরা পড়বে, সেখান থেকেও তোমাদের জ্ঞান বাড়বে। এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা আমাদের জ্ঞানটাকে সীমাবদ্ধ রাখবো না, আমাদের জ্ঞানটাকে বাড়ানোর জন্য আমাদের যা করা দরকার আমরা করব। এখানে কবি বলেছেন দেশ হতে দেশান্তরে ঘুরবো, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর মাধ্যমেও কিন্তু জ্ঞান অর্জন করতে পারি। এটি সবচেয়ে বেশি ভালো, কারণ মনে থাকে, দেখলে পরে সেই জায়গাটি, দেখলে পরে সেই জায়গাটি সম্পর্কে জানলে পরে সেই জায়গাটির কথা খুব ভালো করে মনে থাকে। আমরা ঘুরে বেরিয়ে বিভিন্ন স্থান, দর্শনীয় স্থান দেখে দেখে আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমরা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারি। কবি জানতে চেয়েছেন যে দেশ থেকে দেশান্তরে ঘুরবেন, কেন মানুষ মারা যাচ্ছে, কিসের নেশায় লাখে লাখে বীররা জীবন দিয়ে দিচ্ছে,
কেন হাউই চড়ে চন্দ্রলেখের অচিনপুরে যেতে চাচ্ছে, যেটা সম্পর্কে মানুষ কিছুই জানে না, সেখান থেকে তারা ফিরে আসবে কিনা তাও জানে না, তারপরেও তারা যেতে চাচ্ছে। হাউই চড়ে মানে রকেটে চড়ে, চন্দ্রলেখের অচিনপুর মানে চাঁদের দেশে, যেটা সম্পর্কে আমরা কিছুই জানি না, সেখানে কেন মানুষ যেতে চাচ্ছে, এগুলো কবি জানতে চেয়েছেন। তিনি বলেছেন যে আমি ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকবো না, আমি জানার জন্য প্রয়োজনে আমি পাতাল ফেরি নিচে নামবো, আবার আমি আকাশ ফুঁড়েও আমি জানবো, মানে আমি মাটির নিচে কি আছে সেটাও আমি জানবো, আবার আকাশের ওপরে কি আছে সেটিও আমি জানবো। এই কথাটি কবি এখানে বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা বুঝলাম যে আমরা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করবার জন্য যা যা করা দরকার আমরা করব। আমরা প্রত্যেকদিন খবরের কাগজগুলো পড়ব, আমরা নানা রকমের বই পড়ব, তবে হ্যাঁ অবশ্যই আমাদের বয়সে পড়ার উপযোগী বইগুলো আমরা পড়ব, ঠিক আছে? আমরা টিভি রেডিওতে খবর শুনব, আমরা দেশ বিদেশের খবর রাখার চেষ্টা করব, এভাবে আমরা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করব, ঠিক আছে সোনামণিরা? এরপরে চলো আমরা একটু অনুশীলনীতে চলে যাই। প্রথমে আছে কবিতাটির মূল ভাব। এই যে কবিতাটি পড়ে আমরা কি বুঝলাম দেখো, অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। বুঝতে পেরেছ? এবার দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দের শব্দার্থগুলো আমরা শিখে ফেলবো, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি শব্দের শব্দার্থ, তোমাদের বইয়েও আছে, তারপরেও তোমরা এখান থেকে দেখে নাও। সংকল্প মানে প্রতিজ্ঞা, বদ্ধ মানে বন্ধ, যুগান্তর মানে অন্য যুগ বা সময়, দেশান্তর মানে অন্য দেশ, বরণ মানে সাদরে গ্রহণ, মরণ যন্ত্রণা মানে মৃত্যুর কষ্ট, চন্দ্রলোক মানে চাঁদের দেশ, অচিনপুর মানে অচেনা স্থান, ফেরে মানে ছিঁড়ে, ঠিক আছে? ছিঁড়ে ফেলে বলে না, ছিঁড়ে ফেলে, এটা হচ্ছে ফেরে। এবার দেখো 3 নম্বরে কি আছে, একই শব্দের বিভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। তাহলে এখানে আছে সংকল্প। সংকল্প বিভিন্ন অর্থ মানে সমার্থক শব্দ, ঠিক আছে? সংকল্প মানে প্রতিজ্ঞা, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম সংকল্প মানে প্রতিজ্ঞা, শপথ হতে পারে। ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করা উচিত। তাহলে আজকে আমরা কি প্রতিজ্ঞা করলাম? যে আজকে আমরা প্রতিজ্ঞা করলাম যে পাঠ্য বইয়ের বাহিরেও আমরা আমাদের জ্ঞানকে বাড়ানোর চেষ্টা করব বিভিন্নভাবে, ঠিক আছে? বদ্ধ মানে বন্ধ, আমরা বদ্ধ দিয়ে একটা কি করব, বন্ধ দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলবো। দেশান্তর মানে অন্য দেশ, অন্য দেশ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলবো। জগৎ পৃথিবী, ইঙ্গিত ইশারা, বরণ সাদরে গ্রহণ। এই যে শব্দের অর্থগুলো আছে, এই অর্থগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবে, শব্দগুলো দিয়ে না, প্রদত্ত শব্দগুলো দিয়ে করবে না, অর্থগুলো দিয়ে করবে, ঠিক আছে? বাক্য তৈরি করে ফেলবে, আমি জানি তোমরা পারবে। এবার দেখো আমরা প্রশ্নের উত্তরে চলে আসি। 4 নম্বরে কি বলেছে, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? ক নম্বর, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? কেন থাকতে চান না আমরা তো সেই জেনেই ফেললাম যে মানুষের, প্রত্যেকটা মানুষের কি আছে, অসীম বিশ্বকে জানার এক কৌতূহল আছে। এই অজানা বিশ্বকে, অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল আছে মানুষের। কিশোরেরও তাই, কিশোর কবি, যে এখানে যে কবিকে যদি আমরা কিশোর বলি তাহলে কিশোর কবিরও তাই। তিনি জানতে চান বিশ্বের সব কিছুকে, তিনি মাটির নিচে কী আছে সেটাও যেমন জানতে চান, তেমনি জানতে চান যে আকাশের ওপরেও কী আছে। তিনি আবিষ্কার করতে চান অসীম আকাশের সব অজানা রহস্যকে। এই জন্যই কবি বদ্ধ ঘরে থাকতে চান না। পারবে না লিখতে, আমি জানি তোমরা পারবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবে, ঠিক আছে? যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো? লেখো। এই যুগান্তরের ঘূর্ণিপাকটা কী আসলে? যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যে অবিরাম ছুটে চলছে, প্রতিটা সময়ে কি পৃথিবীর পরিবর্তন হচ্ছে না? প্রতিটা সময়ে পৃথিবীর পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের সাথে মানুষও ছুটে চলছে, এটাই বোঝানো হয়েছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে, ঠিক আছে?
তাহলে আমরা কি লিখতে পারি, যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষে যে অবিরাম ছুটে চলছে, এই কথাটি বোঝাতে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে কথাটি বলা হয়েছে। এবার কি দেখো, বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল কার? মানুষের রয়েছে। সে কৌতূহলে সে বুঝতে চায় মানুষ কেন ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে, যুগের পর যুগ ধরে একইভাবে অজানাকে জানার জন্য এভাবে ছুটছে বলেই এই কথাটি বলা হয়েছে। দেখো, যুগের পর যুগ, শুধু কি এখনই আমরা ছুটছি জানার জন্য না, এর আগেও যারা ছিলেন তারাও ছুটেছেন, তার আগেও ছুটেছেন। একটা সময় কি ছিল, মানুষ তো বর্বর ছিল, মানুষের মধ্যে শিক্ষা ছিল না, মানুষ খেতে পারতো না, তাই না? কীভাবে খেতে হয় সেটা তারা জানতো না, তারা আগুন জ্বালাতে জানতো না। সেখান থেকে আস্তে আস্তে বিবর্তন হতে হতে এখানে চলে এসেছি আমরা, কত আধুনিক হয়ে গেছি এখন আমরা। এই যে ছুটে চলছে, অবিরাম ছুটে চলা মানুষের, এটাই হচ্ছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষের ছুটে চলা। ঠিক আছে, এবার দেখো, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? যাদের সাহস আছে, তার মানে কি, যারা দুঃসাহসী। হ্যাঁ, চন্দ্রলোকের অচিনপুরে দুঃসাহসীরা যেতে চায়। কেন যেতে চায় এটা আমরা লিখে দিই, কেন যেতে চায়, যদি এখানে বলেনি কেন যেতে চায়, একটু আমরা গুছিয়ে লিখবো যে চন্দ্রলোকের অচিনপুরে যাদের সাহস আছে বা যারা দুঃসাহসী তারা যেতে চায়। কেন? কারণ অসীম বিশ্বকে জানার জন্য তাদের অদম্য কৌতূহল রয়েছে। তারা আবিষ্কার করতে চায় অসীম আকাশে সব অজানা রহস্যকে এবং পাতালের না জানা রহস্যকেও। তাই দুঃসাহসীরা কি করে, রকেটে চড়ে চাঁদের দেশে যেতে চায়। ঠিক আছে, এবার দেখো, কিসের আশায় বীর মরণকে বরণ করছে? কিসের আশায়? মরণকে বরণ করলে কি কিছু পাওয়া যায়? পাওয়া যায় না, কিন্তু মরেই গেলাম আমি, মরে গেলে কি পাওয়া যায়? কিন্তু মানুষের দেখো জানার ইচ্ছাটা কেমন, যার যে দুঃসাহসী, যার যার জানার ইচ্ছে থাকবে সে মরণকেও ভয় পায় না। তাহলে কিসের আশায় বীর মরণকে বরণ করছে? অজানা রহস্যকে আবিষ্কার করার আশায় বীর মরণকে বরণ করছে। ঠিক আছে, অজানা রহস্যকে আবিষ্কারের আশায় বা অজানা রহস্যকে জানার আশায় বীর মরণকে বরণ করছে। অসীম বিশ্বকে জানার কৌতূহল থেকে মানুষ মরণকে বরণ করছে। এই কৌতূহল থেকে প্রকৃত বীর জীবনকে অনায়াসে উৎসর্গ করে কি করে, মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। অর্থাৎ জীবনের বিনিময়েও একজন প্রকৃত বীর জীবনের বিনিময়ে কি করে, বিশ্বজগতের রহস্যের জট উন্মোচন করতে চায় বা রহস্যের জট খুলতে চায় বা উন্মোচন করতে চায়। ঠিক আছে, এবার দেখ নাম্বার, কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? এটি কবিতার নাম কিভাবে লিখতে পারি আমরা, যে সংকল্প কবিতার কবি হাতের মুঠোয় পুরে কি দেখতে চান? বিশ্বজগৎকে দেখতে চান। কারণ এই অজানা বিশ্বকে, অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহল কবির। ঠিক আছে, এই কিশোর কবিরও তাই, তিনি জানতে চান বিশ্বে সব অজানা রহস্যকে। হ্যাঁ, তিনি জানতে চান পাতালের নিচের খবরকে এবং আকাশের ওপরের খবরকেও। তিনি সমস্ত অজানা রহস্যকে উন্মোচন করতে চান। তাই তিনি প্রতিজ্ঞা করেন যে বদ্ধ ঘরে তিনি বসে থাকবেন না, তিনি আকাশ পাতাল ভেদ করে এখানকার রহস্যগুলো উন্মোচন করবেন। তিনি বিশ্বটাকে হাতের মুঠোয় এনে সমস্ত অজানাকে জানবেন। ঠিক আছে, বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার দেখো, ক্রিয়াপদে সাধু ও চলিত রূপ, মানে এখানে সাধু দেয়া আছে, আমরা চলিত লিখব। ভাষার দুটি না, ভাষার দুই রকম, সাধু ভাষা চলিত ভাষা। দেখো, সাধু ভাষা চলিত ভাষা, এখানে সাধু ভাষায় কিছু শব্দ দেওয়া আছে, আমরা চলিত করব। আঁকবো, কি হবে? এখানে সাধু দেওয়া আছে আঁকিব, তাহলে চলিত কি হবে? আঁকব। দেখিব, দেখব। ঘুরিতেছে, ঘুরছে। মরিতেছে, মরছে। ছুটিতেছে, ছুটছে। আসিতেছে, আসছে। চলিতেছে, চলছে। সাধু ভাষায় যখন আমরা বলি তখন কিন্তু শুনতে অনেক কঠিন মনে হয় আর শ্রুতিমধুর হয় না, কিন্তু চলিত দিয়ে যখন বলি, চলিত ভাষায়, তখন শুনতেও ভালো লাগে এবং সহজে বোঝা যায়। ঘোড়াটি ছুটিতেছে যদি বলি আমরা, সেটি শুনতে একটু কেমন মনে হলো না? ঘোড়াটি ছুটছে। লোকটি দৌড়াইয়া আসিতেছে, সেখান থেকে আমরা বলি লোকটি দৌড়িয়ে আসছে, শুনতেও ভালো লাগবে এবং সহজও হয়। ঠিক আছে, ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নিই। আমি কাজটি করি, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করব। তাহলে এখানে কি হলো? করেছিলাম হলো অতীত, আমি কাজটি করি বর্তমান, আমি কাজটি করব
ভবিষ্যৎ। উপরে বাক্যগুলোতে ব্যবহৃত করি, করেছিলাম ও করব এগুলো করা ক্রিয়াপদের বিভিন্ন রূপ। যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পন্ন হয় সেই সময়টিকেই ক্রিয়ার কাল বোঝানো হয়েছে। যেমন বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এই যে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, ঠিক আছে। নিচের বাক্যের ক্রিয়াবাচক শব্দগুলো নিচে দাগ দিই। আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি। এটা তোমরা নিজেরা করবে। ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়া। ক্রিয়া মানে কি? কাজ করা। যে সময়ে কাজটি করা হয়, কাজটি সম্পন্ন হয়, সেটি হচ্ছে ক্রিয়ার কাল। আর ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে আমি যখন কাজটি করি, যেটি করা হয় সেটি হচ্ছে ক্রিয়া। ক্রিয়া কথার অর্থ হচ্ছে কাজ করা। এখানে কোনখানে কাজের কথা বলা আছে সেইটি তোমরা খুঁজে বের করবে, নিজে একটু চেষ্টা করবে, না পারলে আমি তো আবার আছি, ঠিক আছে। এরপর দেখো, কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে। তরুণ চিকিৎসক হবে, মানুষের চিকিৎসা করবে। এখানে কোনগুলো কাজ করা? গাছ লাগানো, চিকিৎসা করা। তোমরা একটু বুঝতে পারছো, তাই না? এবার নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি। এটা ভবিষ্যতে দেয়া আছে, তোমাদেরকে কি করতে হবে? বর্তমান ও অতীত করতে হবে। থাকবো, দেখবো, শুনবো, খাবো, বেড়াবো, ঘুরবো, পড়বো, খেলবো, চড়বো, নামবো, ধরবো, হাসবো। এখানে দেখ একটা করে দেওয়া আছে। থাকবো দিয়ে হবে কি? থাকি, থেকেছিলাম। দেখবো দিয়ে কী হবে? দেখি, দেখেছিলাম। শুনবো দিয়ে শুনি, শুনেছিলাম। এভাবে তোমরা করে ফেলবে, আমি আর বলবো না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে। এটুকু নিজেদের বুদ্ধি খাটিয়ে করতে হবে। শব্দগুলোর বানান লিখি। বরণ, মরণ, যন্ত্রণা। দেখো এখানে বরণের পর রয়ের পরে মূর্ধন্য ন বসে। হ্যাঁ, এই যে রয়ের পরে মূর্ধন্য ন বসে। তারপরে এখানে বদ্ধ, এখানে যন্ত্রণা। কেন এখানে বললাম রয়ের পরে? এখানে যন্ত্রণা, র ফলা আছে যে, তারপরে মূর্ধন্য ন বসেছে। বদ্ধ, যুগান্তর, দেশান্তর, বিশ্বজগৎ, ইঙ্গিত। এগুলো কেন এখানে দেয়া হয়েছে? একটু কঠিন বানান, সেই জন্য বানানগুলো একটু দেখে ফেলবে। কবির সংকল্পগুলো লিখি। কবি কী কী সংকল্প করেছেন সেখান থেকে আমরা আমাদের সংকল্পগুলো লিখি। আমরা কি সংকল্প করব? যে আমরা পাঠ্য বইয়ের ভিতরে সীমাবদ্ধ থাকবো না, আমাদের জ্ঞান অর্জন করবার জন্য আমরা কি করব? আমরা প্রতিদিন খবরের কাগজ পড়ব, আমরা বিভিন্ন ধরনের বই পড়ব, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের সংকল্প। এবার দেখো, কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ লিখি। সুন্দর করে কবিতাটি শিখে ফেলবে। কবি পরিচিতি। আমরা একটু কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনে নিই। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 25 মে 1899 খ্রিস্টাব্দ, 11 জ্যৈষ্ঠ 1306 সন। তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। আমি তোমাদেরকে বলেছি প্রথমেই, তিনি বাংলাদেশের জাতীয় কবি, এটা আমরা জানি, তাই না? তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি 1986 খ্রিস্টাব্দের 19 আগস্ট, 11 ভাদ্র 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। খুব সংক্ষেপে কবি সম্পর্কে দেওয়া আছে। জাতীয় কবি সম্পর্কে জানতে হলে আমাদের বিশদভাবে জানতে হবে। এটা আমরা আগেই পড়ে ফেলেছি শব্দার্থ। এর পরেরটাতে চলো যাই। আমি তোমাদের কয়েকটি চরণ দিয়েছি কবিতা থেকে। এই চরণ থেকে প্রশ্নের উত্তর দিয়েছি। এভাবে তোমাদের থাকবে, তোমাদেরকে লিখতে হবে। একটু শিখে নাও। দেখো এখান থেকে কোথায় দিয়েছি আমি? হাউই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকে রচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফিরে নামবো আমি, উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এখান থেকে আমি প্রশ্ন দিয়েছি। দেখো, চন্দ্রলোকে রচিনপুর বলতে কি বোঝানো হয়েছে? আমি কিন্তু তোমাদেরকে তখন বুঝিয়ে বলেছিলাম। তোমরা কি বুঝতে পেরেছো যে চন্দ্রলোকে রচিনপুর বলতে কি বোঝানো হয়েছে? আমি তোমাদেরকে প্রথম দিকে বলেছিলাম একটু বুদ্ধি করে লিখবে, ঠিক আছে। চন্দ্রলোকে চন্দ্র মানে কি? চাঁদ। চন্দ্রলোকে রচিনপুর মানে চাঁদের দেশ, অজানা দেশ, তাই না? একটু বুঝিয়ে দিলাম, লিখে ফেলবে। কবিতাটির মূল ভাব লেখো। সুন্দর করে কবিতাটির মূল ভাব লিখে ফেলবে। অবশ্যই মূল ভাবটি নিজের মতো করে লিখবে। এরপরেরটি কি? আমাদের হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখা উচিত, এটিও তোমরা পারবে। কবি কি দেখতে চেয়েছেন সেখান থেকে আমরা লিখব যে আমাদের কি দেখা উচিত এবং কেন দেখা উচিত। আমি সবই তোমাদেরকে প্রথমেই বুঝিয়ে দিয়েছি। একটু যদি তোমরা মন দিয়ে শুনে থাকো
তোমরা লিখতে পারবে। পারবে না? অবশ্যই পারবে। এরপরে আমি আবার তোমাদের কাছে প্রয়োজনে তোমরা যদি এখানে কমেন্ট করো যে ম্যাডাম লিখতে পারিনি, বুঝতে পারিনি, এরকম যদি তোমরা কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে এই লেখাগুলো আবার বুঝিয়ে আরেকটি ক্লাস দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভকামনা, সবার জন্যই শুভকামনা।